নিরুপমা বিশ্বাস এবং তার জীবন যুদ্ধে যিনি সর্বদাই পাশে থেকেছেন শুধেন্দু কুমার বিশ্বাস। আমি বরং পাঠ করে দিই, তবে এরপরে চয়নবাবু আপনি আলোচনা করবেন। আমি পাঠ করে দিচ্ছি এই কারণে সময়কে বাঁচানোর চেষ্টা করছি। সম্মাননা পত্র মানুষের পাশে মলয়া, না তোমরা থাকো, একটুখানি দাঁড়াও সকলে, অসুবিধে নেই। মলয়া ঢোলাহাট, দক্ষিণ 24 পরগনা। সাহিত্য সংস্কৃতি মেলা 2024, 15ই ডিসেম্বর রবিবার। দুর্গানগর দি ফ্রেন্ডস মিশন, রাজর্ষি গুরুচাঁদ ঠাকুর পুরস্কার। দুজনার ছবি আছে। প্রাপক শুধেন্দু কুমার বিশ্বাস ও নিরুপমা বিশ্বাস। হে দীপশিখা, পতিত পাবন হরিচাঁদ ঠাকুরের সুখী গার্হস্থ ধর্মই শ্রেষ্ঠ ধর্মর, আপনারাই উজ্জ্বল উদাহরণ। দরিদ্র কৃষক পরিবারে আপনাদের আলোকময় আবির্ভাব, চেনা পরিধি পেরোনোর প্রয়াস শৈশব থেকে। আপনারা আজীবন অনুভব করেছেন সেই ব্যতিক্রমী পথে পা রাখার দুর্নিবার টান। রক্তে তারুণ্যের প্রভাবকে সঁপে দিয়েছেন গরিব মানুষদের সার্বিক কল্যাণে। হার না মানা স্পর্ধা, আপোষহীন দৃপ্ততা আর অনলস কর্মপ্রবাহ আপনাদের পৌঁছে দিয়েছে সাফল্যের শিখরে। নির্ভীক হৃদয়, অদম্য আবেগ আর অবিচল লক্ষ্য পার করে দিয়েছে আপনাদের প্রতিকূলতার যোজন পথ। আপনারা অন্ধকারে রেখে দেওয়া মতুয়া সমাজে তুলেছেন গুরুচাঁদ ঠাকুরের দেখানো শিক্ষার ঝংকার। আপনাদের হৃদ্য ভাবনায় প্লাবিত আমাদের মানসভূমি। নন্দন কাননে আপনারা যেন অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। সমাজের সার্বিক কল্যাণে আপনার হীরকময় দ্যুতি। আপনাদের শিক্ষা বিস্তারের জনকল্যাণ কর্মে নিরন্তর প্রচেষ্টায় আমরা মুগ্ধ। আপনাদের রাজর্ষি গুরুচাঁদ ঠাকুর পুরস্কার দিতে পেরে আমরা গর্বিত। শারীরিকভাবে শুধেন্দু কুমার বিশ্বাস না থাকলেও সর্বদা আমরা তার উজ্জ্বল উপস্থিতি উপলব্ধি করি। সর্বদা আপনার শরীর ও মনের সুস্থতা ও কুশল কামনা করি। স্বভাব জয়ন্ত মাঝি, সম্পাদক মানুষের পাশে উৎসব কমিটি। রামপ্রসাদ হালদার উপদেষ্টা, মানুষের পাশে উৎসব কমিটি। বিজয় নস্কর সভাপতি, মানুষের পাশে উৎসব কমিটি। এইবারে এইটি তুলে দেবেন। আমি আর তিনটে মানুষকে একটু ডেকে নিচ্ছি প্লিজ, কারণ কি লড়াকু মানুষ ভবানী দা আর আমাদের সুকুমার দা, আপনারা একটু মঞ্চে আসুন। বিষ্ণুপদ একটুখানি মঞ্চে আসতে হবে। আপনারা এবারে ধরে ওনার হাতে এটা দিয়ে দিন। তারপরে আমাদের চয়নবাবু সংক্ষেপে আলোচনা করবেন এই পর্বেরই। তারপরে তার অভিমত জানাবেন আমাদের দিদিভাই। তোমরা তারপরে চলে এটা দিদিভাইকে আপনারা। সুকুমার হালদার এবং ভবানী প্রসাদ, বিষ্ণুপদ এরাও আন্দোলনের বিশাল শরিক প্রত্যেকেই। তো সে ছোট্ট আলোচনা করবেন চয়ন ভট্টাচার্য। এবারে আপনারা যেতে পারেন, দিদিভাই শুধু বসুন ওখানে। চয়ন ভট্টাচার্য আপনি আলোচনা করবেন। আপনি বসুন। এই দিদিভাইকে চেয়ার দাও একটা। আর আপনারা মঞ্চ থেকে এবারে নিচে আসন গ্রহণ করতে পারেন। সংক্ষিপ্ত আলোচনা করবেন চয়ন ভট্টাচার্য। একটা সময় আপনারা জানেন, আমি নিজে দেখেছি, খুব ছোটবেলায় দেখেছি, মন্দিরে ঢোকবার অধিকার নেই, মন্দিরে ঢোকবার অধিকার নেই। কোথায় যেন একটা সংকোচবোধ কাজ করে। আজও আমরা আমাদের পাশের মুসলিম সমাজের পরিবারে ঢুকে দুবেলা ভাত খেতে পারি না। আজও তাদের পরিবারের লোক আমাদের ভিতরে ঢোকে না। ভট্টাচার্য চট্টোপাধ্যায়দের এমনিতেই দেখলে তথাকথিত পিছিয়ে পড়া মানুষরা একটু দুর্বলতা পেশ করে। তারা যদি কেউ একটা অন্য সমাজের কোনো গুণী মানুষের পায়ে হাত দিয়ে প্রণাম করে, তবু ভয় করে সেই গুণী মানুষ। আবার ভট্টাচার্য মুখোপাধ্যায়দের দিয়েও সমস্যা হয়। কিন্তু আমাদের চরম অভিজ্ঞতা, আমার রাজুদার নাটক করতে গিয়ে চরম অভিজ্ঞতা, সব সমাজে ভালো মানুষ আর সব সমাজেই মন্দ মানুষ আছে। আমাদের ভালো মানুষদের জুড়ে নিয়ে মন্দ মানুষের অন্ধকার দূর করার প্রচেষ্টা করে যেতে হবে। আলোচনা করবেন চয়ন ভট্টাচার্য। তার আগে চয়ন বাবুকে বরণ করে নিচ্ছেন। প্লিজ চয়ন বাবু একটুখানি আপনি। চয়ন ভট্টাচার্যকে
বরণ করে নিচ্ছেন তুহিনা হক। আমরা প্রথম শুনবো ভট্টাচার্যরা হরিচাঁদ ঠাকুর গুরু ভাবনার বিষয় যে আমরা কিভাবে দেখছি। ধন্যবাদ বাবু। ওনাকে চেয়ারে বসতেও দেয়নি, খুব খারাপ লাগছে। নমস্কার আপনাদের সকলকে। প্রথমেই আমি ক্ষমা প্রার্থী, আমার 11টার সময় এখানে আসবার কথা ছিল, কিন্তু আমার এক ভাইজির বিবাহর অনুষ্ঠানে আমি ব্যস্ত ছিলাম, আসতে দেরি হয়েছে। তবু আমার খুবই কাছের বন্ধু, আপনাদেরও খুবই ভালোবাসার মানুষ রামপ্রসাদ হালদার এবং আমার ভ্রাতৃপ্রতিম ষষ্ঠী কীর্তনিয়া, ওনাদের ডাকে সাড়া দিয়ে আমি শেষ পর্যন্ত এসে উপস্থিত হতে পেরেছি। আমার ভালো লাগছে। মানুষের পাশের আয়োজনে যে সাংস্কৃতিক মেলা অনুষ্ঠিত হচ্ছে সেখানে উপস্থিত হতে পেরে আজকে আন্তরিকভাবে আমি অত্যন্ত খুশি। যে কথা আমাদের সঞ্চালক মাইক আমাকে দেওয়ার আগে বলে গেলেন, আমি সে কথার উত্তর একটা কবিতার মাধ্যমে, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। মানুষের কাজ করতে হলে ধর্ম, জাত, হিন্দু, মুসলমান, খ্রিস্টান এগুলোর প্রয়োজনীয়তা হয় না। আমরা মানুষ, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয় হওয়া উচিত। ইতিহাস আমাদের শিক্ষা দেয়, সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের ভবিষ্যৎকে সুদৃঢ় করবার দায় এবং দায়িত্ব দুটোই আমাদের উপরেই বর্তায়। আমাদের নিজেদেরকে ঠিক করতে হবে আগামী দিন আমরা কোন সমাজ চাই। গুরুচাঁদ ঠাকুরের বিষয়ে আমাকে সংক্ষিপ্তভাবে উপস্থাপনা করতে বলা হয়েছে। আমি জানি আমার আগে এই অনুষ্ঠানে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমি একজন ট্রেড ইউনিয়ন কর্মী হিসেবে যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ আমার চোখে, যে আজকে আমরা যে ট্রেড ইউনিয়ন করতে গিয়ে ধর্মঘট বা হরতাল বা স্ট্রাইকের কথা বলি, এই ধর্মঘট বা স্ট্রাইক বা হরতাল এর প্রথম সূত্রপাত গুরুচাঁদ ঠাকুরের হাত ধরে আমাদের চণ্ডাল এই তকমাটা সম্পূর্ণভাবে তুলে দেবার জন্য যে আন্দোলন সংগঠিত হয়েছিল, যেখানে পরবর্তীতে নমশূদ্র
এই তকমা লাগানোর ক্ষেত্রে তার বড় ভূমিকা ছিল। এই প্রথম সারা ভারতবর্ষে স্ট্রাইক বা হরতাল কিন্তু পথপ্রদর্শক ছিলেন আমাদের গুরুচাঁদ ঠাকুর। শুধুমাত্র তাই নয়, আজকের দিনে দাঁড়িয়েও আমরা যেটা মর্মে মর্মে উপলব্ধি করি যে আমাদের মূল সমস্যা সেটা হচ্ছে দারিদ্র্য এবং শিক্ষা। এই শিক্ষার প্রসারের ক্ষেত্রে তার ভূমিকা এটা অত্যন্তই গুরুত্বপূর্ণ। তার মূল কথা ছিল আচার নয়, কর্মই ধর্ম এবং শিক্ষার অগ্রাধিকার। অবশ্যই একটা সমাজকে ভালোভাবে গড়ে তুলতে হলে, সুস্থভাবে গড়ে তুলতে হলে, সুস্থ সংস্কৃতির গড়ে তুলতে হলে আমাদের ব্যাপকভাবে শিক্ষার প্রসার প্রয়োজন, যার সূত্রপাত তিনি কিন্তু 1800 শতাব্দীর মাঝামাঝি তিনি করেছিলেন। শুধুমাত্র তাই নয়, পরবর্তীতে আমরা দেখেছি কৃষকদের পাশেও তিনি দাঁড়িয়েছেন, তেভাগা আন্দোলনের পুরোধা ছিলেন এবং তার যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা সুদূর প্রসারী করবার জন্য তিনি রাজনৈতিক স্তরে প্রমথরঞ্জন ঠাকুরের মতন মানুষজনকে রাজনীতিতে আনাবার বন্দোবস্ত করেছেন এবং আজকের ভারতবর্ষের যে সংবিধান, যার রচয়িতা বাবা সাহেব আম্বেদকরজি, তাকে গণপরিষদে পাঠাবার ক্ষেত্রে অন্যতম গুরুত্ব ভূমিকা পালন করেন গুরুচাঁদ ঠাকুর মহাশয়। আরেকটি বিষয় যেটা আজকের দিনে অন্ততপক্ষে উল্লেখ না করলে বক্তব্য সম্পন্ন করা সম্ভব নয়, যা আমরা প্রতিদিন আজকে মর্মে মর্মে উপলব্ধি করতে পারছি, নারীর সম্মান, নারীর সম্মানের অগ্রাধিকার দিয়েছিলেন এবং তিনি বারবার বলেছেন যে পুরুষ এবং নারী সমানভাবে কাজ করবেন, সমান অধিকার তারা গ্রহণ করবেন এবং সেই সম্মানের তিনি যে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে দাঁড়িয়ে তার বিভিন্ন ক্ষেত্রে আমরা অভাব লক্ষ্য করতে পারছি। তিনি নানা ক্ষেত্রে অতীতে দেখা গিয়েছে যে শিক্ষার প্রসার, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, কৃষক আন্দোলন এবং পরবর্তীতে রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ না করে তিনি পরোক্ষভাবে এই জাতির, নমশূদ্র জাতির ধীরে ধীরে উন্নয়ন এবং উন্নতি ঘটানো, শুধুমাত্র সেইটাকে নিজে ওই অংশের মধ্যে সীমাবদ্ধ না রেখে বৃহত্তর সমাজে ছড়ানোর ক্ষেত্রে তার ভূমিকা বিশেষ উল্লেখযোগ্য। আজকের এই অনুষ্ঠানে নারীদের প্রতি বা বর্তমান সমাজ ব্যবস্থার বিরুদ্ধে তিনি যে গর্জে উঠেছিলেন, তিনি যে বার্তা রেখেছিলেন, সেই বার্তার কে মাথায় রেখে রবীন্দ্রনাথ ঠাকুরেরই আরেকটা কবিতা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমি বিশ্বাসী যে আমাদের এই কবিতাটির যে বক্তব্য, যে মূল ভাবধারা, তা আজকের এই সমাজে বিশেষ করে সমানভাবে প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ এবং আমাদের প্রত্যেকের সেই চেতনা, সেই জাগরণের প্রয়োজন রয়েছে। জাতি, ধর্ম সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা মানুষ, সেইটা আমাদের সবার আগে মনে রাখতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর বলে গিয়েছেন, ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছো বারে বারে দয়াহীন সংসারে,
বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখেছি তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। ধন্যবাদ আপনাদের সবাইকে। মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো। আমরা দুই একটি কথা, আমরা যখন দিদিভাইকে পেয়েছি, নিরুপমা বিশ্বাস আমাদের গর্বের মানুষ, আমরা দুই একটি কথা শুনি। আমাদের মধ্যে অনেক গুণী মানুষ এসছেন, আমাদের তাপস দা এসছেন, তাপস শিকদার অ্যাডভোকেট, আমাদের খুব সহযোগী মানুষ, গৌতম হালদার আছেন, ডক্টর কপিল রায় আছেন, অনেক মানুষ আছে। আমি নাম করছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমি অ্যাকচুয়ালি বক্তৃতা তো করতে পারি না। আমার বয়োজ্যেষ্ঠদের প্রণাম, সমবয়সীদের আন্তরিক শ্রদ্ধা এবং ছোট পুত্রকন্যা সমবয়সী তাদেরকে আমি খুব ধন্য। আমি ছোটবেলা থেকে যেটুকু সমাজে দেখে এসেছি, ভোগ করে এসেছি, তার দু চারটে কথা আমি আজকে বলতে পারবো। কারণ আমি যেটুকু প্রিপেয়ার করেছিলাম আমার লাইফের চিরাচরিত প্রথা অনুসারে ওই পিছনে টানা, আমার সে ব্যাগটাকে বাড়িতে ফেলে রেখে চলে এসেছি। সেই জন্য আমি কিছুই বলতে পারবো না ঠিক সংগঠিতভাবে। এলোমেলোভাবে যে কয়টা কথা বলতে পারি আপনারা একটু গুছিয়ে সেগুলো শুনবেন। ছোটবেলায় যখন আমরা স্কুলে যাই তখন বুঝতে পারি না হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর কে। আমরা জানি কর্তার বাড়ি, ছোট কর্তা বড় কর্তা। তো সেইভাবেই আমরা মায়ের সঙ্গে যাই ঠাকুর বাড়িতে। আর তখনও ব্রিটিশরা চলে যায়নি সম্ভবত, কিংবা গেলেও মিশন বাড়িতে না, সাহেবরা ছিলেন না, মাঝে মাঝে আসতেন। কিন্তু ওখানে কিছু খ্রিস্টিয়ান কমিউনিটির লোক সেই মিশন বাড়িতে ছিলেন, যেখানে একটা স্কুলও ওই দিদিমণি খুলেছিলেন হেমপ্রভা মণ্ডল, সুনীল মণ্ডল। তো সেই স্কুলে আমার মা খুব উচ্চাকাঙ্ক্ষী ছিলেন। আমার মা চাইতেন যে আমার ছেলে মেয়েকে লেখাপড়া শেখাবো। তো ওটা আমাদের সেই জামানায় ছিল, ওই মিশন বাড়ির স্কুলটা এখনকার পাবলিক স্কুল। 50 পয়সা ছিল তার বেতন। সেও আমাদের দিতে হতো আমাদের নোড়া গুঁড়োনো ধানের চাল বিক্রি করে। নোড়া গুঁড়োনো হয়তো অনেকে জানেন, জমিতে ধান কেটে চলে আসার পরে যে পড়ে থাকে ধানের বালগুলো, ওগুলো খুঁটে খুঁটে আনতাম, মা সিদ্ধ করে বিক্রি করতো, তাই দিয়ে আমাদের বই কেনা হতো। এবং ওই স্কুলের বেতন 50 পয়সা। তো ওখান থেকে পড়ার পরে তারপরে গেলাম গুরুচাঁদ ঠাকুরের হাতে গড়া বালিকা বিদ্যালয়, দেবী শান্তি সত্যভামা বালিকা বিদ্যালয়।
সেখানে আমরা এই কামনা সাগরের জল খেয়েছি অঞ্জলি ভরে। টিউবওয়েল তখনও আসেনি দেশে। অনেক মানুষ তো বর্ষার দিনে কলেরায় মরে যেত, গ্রাম উজাড় হয়ে যেত। এই সব দিনের মানুষ আমরা। তো সেই সমস্ত মহামারীর পরিত্যক্তা আমরা। ঘাটের জল ঢেউ দিয়ে সরিয়ে দিয়ে ঘোড়া ভরে এনে সেটা খাওয়া এবং রান্না করা, এ সমস্ত ছিল আমাদের সেই সময়কার পরিবেশ। সেইটা উত্তীর্ণ করে আসবার জন্যে আমার মা খুব মেহনত করেছেন। আমার মা লেখাপড়া করতে পারেননি, তাদের বাড়িতে একটা মৃগীর রোগী ছিল। আর আমাদের স্কুলে যাওয়ার জন্য বর্ষাকালে নৌকো, এখনকার যেরকম গাড়ি বাস থাকে সেরকম নৌকো। তো ওই মেয়েটাকে তুলে দেওয়ার জন্য ওই বাড়িতে আর নৌকোটা আসতো না। আমার মা লেখাপড়া করতে পারেননি। তো আমার মা লেখাপড়া না করার কারণে আমার মায়ের ইচ্ছা আমার ছেলে মেয়েকে আমি খুব করে লেখাপড়া শেখাবো। আমার মা অনেক গল্প করতেন। আমার মা হরিসভায় যেতেন, ওড়াকান্দি হরি মন্দিরে প্রতি বুধবারে। তারপরে যেখানে যা ধর্মীয় কথা হতো সেখানে যেতেন আর আমাদের গল্প করতেন। আমাদেরকে শুয়ে শুয়ে গল্প করাতে আমাদের মানসিক যে উৎকর্ষ সেটা খুব হয়। বড় স্বপ্ন দেখি, কিছু তো হতে হবে, মার স্বপ্ন পূরণ করতে হবে এটা জানি না, কিন্তু করতে হবে কিছু। তো আমরা বাড়ির ছেলেমেয়েরা শীতের দিনে রোদ্দুরে বসে পড়াশুনো করতাম, জাস্ট লাইক একটা স্কুল। যে বড় বাচ্চা সে যেটুকু পড়তে পারতো, ছোটদেরকে আমরা তাল পাতায় শিখতাম, খাড়া পাতা না খাড়া পাতা এগুলো করতে করতে কালি দিয়ে, দোয়াতের কালি, এসব করে করে আমরা যখন ক্লাসে উঠলাম তখন মিশনবাড়ি গেলাম। মিশনবাড়ির থেকে গেলাম বালিকা বিদ্যালয়, গুরুচাঁদ ঠাকুরের হাতে গড়া স্কুল। ওখান থেকে যেটুকু পড়াশুনো করেছি তার থেকে এসে ওড়াকান্দি মিড হাই স্কুলে, সেখানে তো কোয়েড ছিল না। আমাদের কিছু কিছু মেয়েদের খুব পড়াশুনো করার ইচ্ছা, যে কারণে স্পেশাল পারমিশন দিয়ে মেয়েদেরকে ভর্তি করা হলো। তার মধ্যে বাংলাদেশের যে এমপি ছিলেন কণিকা বিশ্বাস, বীরেন্দ্রনাথ বিশ্বাসের ওয়াইফ, উনি আমার মাসি, উনি আগে ভর্তি হন। আরও একটা মেয়ে ওড়াকান্দির ভক্তবাড়ির ইলা, কি যেন ভুলে গেছি, যাই হোক ইলা রুক্মিণীদি, এরা ভর্তি হওয়ার পরে তারপরে নেক্সট ব্যাচগুলোতে আমরা আসি। আমরা আসার পরে ওখানে এরকমই পরিস্থিতি ছিল যে আমাদেরকে ছেলেদের সঙ্গে কথা বলতে দেওয়া হতো না। আমরা টিচারের পিছন পিছন ক্লাসে আসতাম, পিছন পিছন আবার লাইব্রেরিতে যেতাম, আবার আরেক টিচারের সঙ্গে আসতাম। রাস্তায় ছেলেরা বেরিয়ে যাবে আগে, তারপরে আমরা স্কুল থেকে বেরোবো। আর রাস্তায় বেরোবো আমরা হয় সবার আগে, না হয় ছেলেরা চলে যাওয়ার পরে। তো রাস্তায়ও যাতে ছেলেদের সঙ্গে কথা না হয়, আমরা এত কঠিন সময়ে এত কষ্ট করে লেখাপড়াটুকু করেছি। গোপালপুরের দাঙ্গার সময়ে আমার বাবা ওখানে যান। আমার বাবা ওই আত্মীয় স্বজনদের মৃত বডি দেখে মাথা খারাপ হয়ে ফেরত আসেন। তো আমার বাবার মাথা আর ঠিক পায়নি কোনোদিন। আমার মা একা একা আমাদেরকে মানুষ করেছেন। যত গ্রামের মেম্বার, সেক্রেটারি স্কুলের সবার কাছে গিয়ে গিয়ে আমাদের ফ্রিতে পড়াশুনো করার পারমিশন আমার মা নিয়েছেন। এই কষ্ট করে পড়াশুনো করতে করতে যখন ডাক্তার হবার স্বপ্ন দেখলাম যে আমার বাবার মতো মানুষ আরও অনেক মানুষকে সেবা করতে পারবো। আমার দাদা তখন ইঞ্জিনিয়ার হয়ে গেছেন। আমার দাদা খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন ওড়াকান্দি মিড হাই স্কুলের, আইএসসি বিএসসিতেও পজিশন হোল্ডার। তো উনি যখন চাকরি করতে শুরু করলেন ইঞ্জিনিয়ার হওয়ার পরে, তখন আমি ঢাকায় গেলাম পড়াশুনো করার জন্য, সায়েন্স পড়তে। আমাদের স্কুলে সায়েন্স ছিল না, ডাক্তার করতে গেলে সায়েন্স লাগবে। তো সেই সময় হলো 64-এর দাঙ্গা, হজরত পাল চুরি গেল মক্কায়, তার ঢেউ এসে পড়লো বাংলাদেশে, ঢাকায়। তো চলে আসলাম। ওই সময়ে শুধু ওই
প্রোগ্রেসিভ রিপোর্টটা নিয়ে চলে আসি। এসে যাত্রা গার্লস স্কুলে নেতাজি বালিকা বিদ্যালয়ে ভর্তি হই, হোস্টেলে থাকি। সেখানেও থাকায় অসুবিধা হওয়ার পরে আমার বিয়ে হয়ে যায়। আমার বিয়ে হয়ে যাওয়ার পরে তখন পড়াশুনো আর বিশেষ করতে পারলাম না। আমার পড়াশুনোটা মানে না হতে হতে একটু একটু করে অক্ষরবোধ যেগুলো ওইগুলো নিয়েই আমি এ পর্যন্ত এসেছি। তখন আমার মেয়ের 4 বছর বয়স। সেখানে রাজবল্লভপুর স্কুল থেকে প্রাইভেট স্কুল ফাইনাল পাস করি। তারপরে 70-তে গোবরডাঙ্গা কলেজ থেকে প্রি ইউনিভার্সিটি করি। এরপরে চলে গেলাম দিল্লিতে। ভাষা চেঞ্জ হয়ে গেল, আর পড়াশুনো করতে পারিনি। মনে দুঃখ, পড়াশুনো করার খুব ইচ্ছা থাকা সত্ত্বেও কিছু করতে পারিনি। তখন কি করি, যা সামনে করার পাই সেটাকেই ধরি। যেমন ঝুঁকি ঝুপড়িতে গিয়ে ছেলে মেয়েদেরকে, মহিলাদেরকে একটু পড়াশোনা করাই, কিছু সেলাই করাই, বোনাই করাই, কাটিং করাই, এগুলো করাই। তারপরে সেগুলো হয়ে যাওয়ার পরে পরিচয় হয় বৃন্দাবনে। ওখানকার মহারাজ যে, উনি এখন শ্রী গোকুলানন্দ গোসাই, ওনার ওখানে পৌঁছাই 94-এ। ওখানে গেলে ওখানে আমাকে ওখানকার জেনারেল সেক্রেটারি করা হয়। তো ওখানেও চেষ্টা করি ছেলেদেরকে রাখার, মেয়েদেরকে তো রাখতে পারবো না, তখন ছেলেদেরকে রেখে পড়াশুনো করাবার, কিন্তু সেটাও সম্পূর্ণরূপে হয় না। ওখান থেকে যাই রাজস্থান। রাজস্থানে গিয়েও সেটাকে ব্যবস্থা করে এলাম। পরে আবার দেখতে গিয়ে দেখি সে স্কুল চললো না, পয়সা পাঠাই কিন্তু সে মাস্টারমশাই পড়াশুনো করান না, হলো না সেটাও। সেখান থেকে আমার হাজব্যান্ড বললেন যে দেখো, মসলন্দপুরে আমাদের তো জায়গা পড়ে আছে, আমরা নিজেরা যখন কিছু করতে চাচ্ছি তো আমাদের ওই জায়গায় কিছু তৈরি করি, তাহলে ওটা যদি আমরা সাকসেসফুলি করতে পারি তো আমরা একদম রুরাল এরিয়াতে নিয়ে চলে যাব। আমাদের এই শহরের এডুকেশন সিস্টেমটাকে আমরা ভিলেজে নিয়ে আসব। এজন্য উনি একটা পত্রিকাও ছাপিয়েছিলেন। ওই যে বললাম আমার অধুরা কাজ, আমি ব্যাগ ট্যাগ গুছিয়ে আজ কয়েকদিন ধরে আমার টেবিলে ফেলে রেখে চলে এসেছি, সেগুলো ডিস্ট্রিবিউট করার ইচ্ছা ছিল। তো আবার আর একদিন হবে কোথাও মিটিং, তখন সেগুলো চেষ্টা করব। তো অনেক পরিকল্পনা ছিল ওনার, খুব বড় স্বপ্ন দেখতাম আমরা দুজনে, যে আমরা তো এই কষ্ট করে লেখাপড়া শিখে এই অবধি এসেছি, ছেলে মেয়ে তৈরি হয়ে গেছে। আমার এক মেয়ে এসেছিল, তো এখানে কোথায় আছে, ওই যে বসে আছে, ওঠো, উঠে একটু দাঁড়াও। আমার বড় মেয়ে ইংলিশের প্রফেসর জেএনইউ থেকে, আরে জেএনইউ না, তোমার কলেজের জিবি পন্থ। তো ছেলে ইঞ্জিনিয়ার, মেয়ে একটা ইঞ্জিনিয়ার MBA। এই অবধি ওদের করে দিয়ে ওরা এখন করে খেতে পারবে, ওদেরকে ছেড়ে দিল্লিতে আমরা এখানে আসতে যেতে শুরু করলাম। আমাদের এখানে পুরনো একটা ঘর ছিল আমার শ্বশুর শাশুড়ির, ওখানে আমরা লাইব্রেরি আর ছোট বাচ্চাদের ক্লাস শুরু করলাম। তখন বাচ্চা বেশি হয়ে যাচ্ছে, তখন কি করব, তাহলে আমাদের একটা জায়গা আছে পাঁচিল দেয়া ঘেরা রাস্তার মোড়ে, ওই জায়গাটায় একটা ঘর তৈরি করলাম। ওটা 2008-এ শুরু করলাম, 9-এ শেষ হলো। 2002-তে বাড়িতে করলাম, আর 2009-তে আমরা ওখানে স্কুল শুরু করি। স্কুলটা এখনো চলছে খুব ভালোভাবে। আমার টিচাররা যারা, তারা খুবই ডেডিকেটেড এবং সবই সোশ্যাল ওয়ার্কার মাইন্ডেড। তারা বাচ্চাদেরকে এমন সুন্দর করে কোলের মধ্যে নিয়ে বাচ্চাদের নাক পরিষ্কার করে সুন্দর করে তাদেরকে পড়াশুনো করায়। এবং এই সেদিন এক মায়ের মুখের থেকে শুনলাম যে তাদের পাড়ার একটা ছেলেকে তারা তুলে নিয়ে তাদের বাড়ির কাছের স্কুলে দিয়েছে। এখন সে ছেলেটার কথা শুনে না, তার মা বলছে ওই স্কুলে থাকা অবস্থাতে আমার ছেলেটা খুব ভালো ছিল, এখন ও আর কথা শোনে না। আর আমার হাজব্যান্ডের কথা ছিল যে আমরা বাচ্চাদেরকে এইভাবে তৈরি করব যে রাস্তা দিয়ে গেলে ওদের ব্যবহারে মানুষ বোঝে যে এরা ওই স্কুলের বাচ্চা, সেটার পরিচয় আমি পাচ্ছি।
রাস্তা দিয়ে চলতে গেলে সব স্টুডেন্টকে তো আমি চিনি না, আমি তো ওদের সঙ্গে রোজ বসি না, তো ওরা রাস্তায় দেখেই ম্যাম বলে প্রণাম করে। তো সেই যে খুশিটা, আমি সেই খুশিটা অনুভব করি। আর আমার স্বামীকে তো আমি প্রতিনিয়ত অনুভব করি, তার উদ্দেশ্য ছিল যা করার সেটা করার চেষ্টা করছি। আমি এখন এখানে আমার অনেক ভাইরা, আমি জানি ভাইরা বোনেরা এরা সমস্ত নিজের চেষ্টায় এত দূর সমাজের কাজ করে উপস্থিত হয়েছেন। আপনাদের যার যখন সুযোগ হয় একটু আমার ওই স্কুলটায় ঘুরে আসবেন। রাস্তার উপরেই তো, স্টেশনে, মসলন্দপুর স্টেশনের থেকে 3 কি 4 মিনিটের দূরত্বে স্কুলটা। যে যখন আসবেন, সবাইকে তো একসঙ্গে ডাকা সম্ভব নয়, কিছু কিছু লোককে হয়তো কখনো কখনো ডাকবো। আমি একা করি আর আমার টিচাররা, আমার স্কুলের একটা স্পেশালিটি আছে, ওখানে সম্পূর্ণ মেয়েরা করে। আমার ছেলে টিচার নেই, কারণ ছেলে টিচার নিয়েছিলাম, কিছু মাইন্ড করবেন না ভাই আপনারা। পুরুষ মানুষ ছোট বাচ্চাদেরকে ট্যাকেল করতে পারেন না, আপনারা নিজেরাও জানেন আর আমরা মায়েরাও জানি। তো ওই পড়াতে বসালো বাচ্চা, যে 3.5 বছর থেকে 4 বছর বয়স, তাকে যদি একটা লাঠি নিয়ে পড়াতে বসি, সে কি করবে? সে তো জামা কাপড় ভিজিয়ে দেবে। যে কারণে ওই লাঠিটা তো ফেলে দিলাম ওই মাস্টারমশাইকে, আর আমি সেকেন্ড দিন থেকে নিইনি। আবার আর একজন মাস্টার নিলাম, তারও একই অ্যাটিটিউড। 3টে পুরুষ মানুষ নিয়েছিলাম, তো দেখলাম যে সবারই অ্যাটিটিউড বাচ্চাদের প্রতি ওই এক। তখন আমরা ছেলে টিচার নেওয়া বন্ধ করে দিয়েছি, এখন সম্পূর্ণ মেয়েরা চালায়। স্কুল খুব ভালো চলছে। আপনাদের কাছে আমার অনুরোধ, ওখানে আসবেন। আর মাঝখানে কিছু কাজ আমি আর একটু করেছিলাম অন্য সাইডে, সেটা হচ্ছে কাশিরামজির ওখানে। ওখানে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজনে যেতাম। আমার হাজব্যান্ড অফিসে কাজ করতেন, অফিসের তো নানান কিছু খবর পাওয়া যায়, তো উনি সেই মেসেজগুলো সাহেবকে দিতে যেতেন, আমি সেই সঙ্গে যেতাম। ঘন্টার পর ঘন্টা ওনার সঙ্গে কথা হতো। ওনার যে সময় তার বদনাম ছিল যে শুধু পয়সা কালেকশন করে, পয়সা তাও কিন্তু আর কেউ দেয় না, পয়সা তো ছিল না, পয়সা তো তার কাছে ছিল না। আমরা 1 টাকা 1 টাকা করে কত করব, লোকের বাড়িতে গিয়ে আমি পয়সা কালেকশন করেছি, ওনাকে টাকা দিয়ে এসেছি। এইসব ভাবে ওনার সঙ্গে আমি নানান জায়গায় ঘুরেছি। এইটুকু হচ্ছে আমার লাইফের জার্নি। আর এখনো আমি হোপ ছাড়িনি। হাঁটুটার ব্যথা হয়ে গেছে 4 তলায় চড়তে গিয়ে দিল্লিতে। এবছর 10 বছর মতো প্রায় এখানে প্লেন জায়গায় ছিলাম, ওখানে গিয়ে আমার হাঁটুটার একটু প্রবলেম হয়ে গেছে। আদারওয়াইজ আই এম ভেরি মাচ ফিট। আমি আসি আপনাদের সঙ্গে, আপনাদের সঙ্গে থেকে আমি পেতে চাই সব। মাঝে মাঝে আসবেন স্কুলে, বিনা নিমন্ত্রণেই আসবেন, একটু ফোন করে চলে আসবেন, যাতে আপনাদের কিছু কিছু কথা সহযোগিতা আমরা পেতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা জীবনের অন্তত কিছু কথা জানতে পারলাম। আপনারা দুজন একটু বইটা একটুখানি হাতে তুলে ধরবেন, মানে আপনাদের ওই ইয়েটা আছে। ষষ্ঠ পর্বে যাব। ষষ্ঠ পর্বে সবাইকে ডাকছি, পাশাপাশি একটা বার্তা দিই। আমাদের টুলু সেন কবি সম্পাদক উপস্থিত আছেন, পত্রিকাটাও এখানে অনুবাদ হবে। আমাদের ভিতরে উপস্থিত হয়েছেন বাসুদেব দা, কবি বাসুদেব সেন। আমাদের ভিতরে উপস্থিত হয়েছেন মরিচ ঝাপির যে গণ আন্দোলন হয়েছিল, যে মৃত্যুর মুখে চলে গেছিল 30,000 মানুষ, সেখানকার কিংবদন্তি আন্দোলনকারী সফলানন্দ হালদার, তিনি উপস্থিত আছেন। আমাদের ভিতরে একজন বরিষ্ঠ আছেন আন্দোলনকারী মানুষ, গৌতম হালদার এবং গৌতম বিশ্বাস, দুজনেই উপস্থিত আছেন। তো আমি মিঠুকে বলবো যে মিঠু
আমি আমাদের ভিতরে উপস্থিত হয়েছেন আরেকজন কিংবদন্তি মানে অভিনেতা, সাংস্কৃতিক জগতের ভীষণ তার লড়াই, তিনি গান করেছেন, বাবু চক্রবর্তী, যিনি আমাদের এই অনুষ্ঠানগুলোতে ভীষণভাবে সহযোগিতা করেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন স্বপন কুমার দাস, আমাদের ভিতরে গোবিন্দদা উপস্থিত হয়েছেন, আমাদের অনেক মানুষ উপস্থিত হয়েছেন। আমি হয়তো সবাইকে বলছি না, কবি বিপ্লব দেব বিশ্বাস। এবারে আমি ডাকছি মিঠু মণ্ডল, এই পর্বের সভামুখ। আমি বাকিদের নাম বলছি, যদি উপস্থিত থাকেন আপনারা মঞ্চে আসবেন। অসিত ঢালি, প্রদীপ কুমার দাস, সফলানন্দ হালদার, কৃষ্ণপদ বিশ্বাস, সুব্রত মণ্ডল। সুব্রত দা আমাদের ভিতরে অনেকক্ষণ উপস্থিত হয়েছেন। ভোরের আলো পত্রিকার সম্পাদক মমতা মণ্ডল, হরেন মণ্ডল, সুসেন কুমার রায়, বিষ্ণুপদ বালা, ভবানী শঙ্কর রায়। আপনারা মঞ্চে আসবেন। সেই সঙ্গে আমি আর চারজন মানুষকে ডাকছি। আসুন। টলুদিকে ডাকছি আমি। তার পত্রিকাটা এই পর্ব শুরুর আগেই আনুষ্ঠানিক প্রকাশ করবেন। তারপরে আমরা একটা ছোট্ট আলোচনায় যাব, এই পর্বটা ছেড়ে দেব। আমি এখানে ডাকছি সুনিতা, খুব ভালো কবিতা লেখে, তাকে মঞ্চে ডাকছি। মঞ্চে ডাকছি ফুলেশ্বরী গায়েন, তাকে মঞ্চে ডাকছি। মঞ্চে ডাকছি অধ্যাপক ডাক্তার সুকুমার হালদার, আপনি একটু আসুন। আমি মঞ্চে ডাকছি, বসুন বসুন। মঞ্চে ডাকছি আমি আমাদের আরেকটি পর্বের সভামুখ, খুব বড় ভালো বাচিক শিল্পী, তিনি হলেন পলিতানাথ ভট্টাচার্য। এই কজনকে আমি একটু মঞ্চে ডাকছি। তো টুলু দিকে ডাকছি অবশ্যই, টুলু সেন, পঞ্চম পর্বের ষষ্ঠ পর্বের মিঠু মণ্ডল। আপনারা একটু বসুন, মানে প্রত্যেকে যাদের ডেকেছি তারা একটু বসুন মঞ্চে, ঠিক আছে? আমি টলুদির পত্রিকাটাকে আনুষ্ঠানিক প্রকাশের পর ষষ্ঠ পর্বে যারা আছেন তারাই করবেন তাদের অনুষ্ঠান। ঠিক আছে, আমরা দাঁড়াই, এই পত্রিকাটা সবাই ধরে, এই পত্রিকাটার একটা আনুষ্ঠানিক প্রকাশক বাসুদেব দা আছেন, বাসুদেব সেন। বাসুদেব দা, আপনি একটু সামনে যান, প্রত্যেকে একটু থাকুন, এই ইয়েটা থাকুন। সুনিতাকে একটু এদিন, এক একজন কয়েকটা ধরুন, এক একটা করে ধরুন। আমি তো আছি। আমি এবারে মানে এই পর্বে যারা আছে তারা থাকুন, আর বাকিরা সামনে আসুন। পরে আমরা এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। কি সুদিন দা, এভাবে এগোই, একটু ভেঙে চুরে এগোই। আমাদের কপিলদাকে আমি বসিয়ে রেখেছি দীর্ঘক্ষণ। হ্যাঁ, কপিলদা রেগেও যেতে পারেন, বলা যায় না যে সমুদ্র দীর্ঘক্ষণ বসিয়ে রেখেছেন। হ্যাঁ 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 হ্যাঁ, আমাদের কবি সন্তোষ কুমার সরকার, অত্যন্ত বরিষ্ঠ কবি, আমার খুব বন্ধু মানুষ। না না, আমি আলোর দিশা পত্রিকার সম্পাদক, বেতাই থেকে এসছেন, নদিয়ার, অত্যন্ত লড়াকু মতু আন্দোলনের একজন সক্রিয় কর্মী মিঠু মণ্ডল। আমি চাইছি যে তাকে আমাদের মানুষের পাশের সংগঠক জয়ন্ত মাঝি তাকে বরণ করুন উত্তরীয় দিয়ে। এবং আমি
মাইক তুলে দিচ্ছি এই পর্বের সভামুখ মিঠু মণ্ডলের হাতে। ধন্যবাদ। হরিবল হরিবল। ষষ্ঠ পর্বে আগে যারা এখানে বললেন তাদের কাছ থেকে যে কথাগুলো শুনলাম খুব ভালো লেগেছে। সেই পরিপ্রেক্ষিতেই আমি দু একটি কথা বলবো। তার আগে মানুষের পাশে সংগঠন যে সাংস্কৃতিক অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদের এবং উপস্থিত সমস্ত গুণীজনদের আমি জানাই আমি আমার সশ্রদ্ধ প্রণাম। এখানে মাতৃগণকে যে পরিমাণ মূল্য দেয়া হয়েছে সেটা আমাদের চরম পাওয়া। মানুষের পাশে অনুষ্ঠানের এটাই সবথেকে বড় পাওনা আমাদের কাছে। আমি সুদূর বেতাই থেকে এসেছি। মতুয়াদের সম্বন্ধে যে কথাগুলো শুনলাম সেখান থেকে আমি দু একটি কথা বলবো, বেশি সময় নেব না। কথাটা হচ্ছে মতুয়া ধর্ম নয়, মতুয়া একটা দর্শন, আমরা সবাই জানি। সেখান থেকে যে কথা আসছে আগামী বর্তমান প্রেক্ষাপটে আমরা যেরকম পরিস্থিতির মধ্যে চলছি সেটা নিয়ে ভারত বাংলাদেশ মিলে যে আলোচনা, সেখানে সব থেকে বড় কথা এক কথাতেই বলতে পারি, প্রত্যেকে যদি প্রত্যেকের ধর্মটাকে ধর্মমতটাকে সঠিকভাবে বুঝি, প্রত্যেকটি ধর্মের সার মর্ম এক কথাই যদি বুঝি, মতুয়া দর্শনকে আমরা বুঝতে পারবো এবং অন্তরের থেকে সবাই আমরা বুঝবো আমরা সবাই মতুয়া। মতুয়া দর্শন পৃথিবীকে পথ দেখাবে। গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুরের এটাই ছিল মূল কথা। বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রত্যেকটি ধর্ম যদি নিজস্ব সত্তাকে আজকে উপলব্ধি করে তাহলে বোধহয় এটা বুঝতে কোনোভাবেই অসুবিধা হবে না যে মতুয়া দর্শন ঠিক কি বলতে চেয়েছে, এর মধ্যে ঠিক কি আছে। এই দাঙ্গা, গন্ডগোল, অশান্তি এগুলো কিছুই থাকে না যদি মতুয়া দর্শনটাকে অনুভব করা যায় সঠিকভাবে, সঠিক পথে চললে। আর আমাদের চরম পাওয়া, আমাদের যে আন্দোলন, মানুষের পাশে সংগঠনের একটা উদ্দেশ্য আছে, মানুষের পাশে থাকা, সমাজ সেবা, সমাজ উন্নয়ন, সমাজ সংস্কার, এই যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যের আমরা যারা এই আন্দোলনের মধ্যে আছি, আমাদের চরম পাওনা এমন একজন মানুষকে আমরা পেয়েছি, তিনি হচ্ছেন সমুদ্র বিশ্বাস মহাশয়। তার সঠিক দিশা আমাদেরকে লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে যদি আমরা তারকে অনুসরণ করি। তার সমস্ত জীবনটাই এই সমাজ উন্নয়নের জন্য, মাটির মানুষদের জন্য নিবেদিত। এই কথা বলেই আমি বলছি। ছোট্ট একটি কথা বলি। জনসমুদ্রের সৈকতে একাকী বসে আপন মনে মানব মুক্তের মালা গাঁথছেন। দু একটা মুক্ত ভেঙে সুতো থেকে ঝরে যায়, তবে মালা গেঁথেই চলেছেন জয়ের মালা। এক বিশাল জনসমুদ্রের মুক্তিদাতার জন্ম সমুদ্র বিশ্বাসের হাতেই। তোমার জন্মদাতার জয়মাল্য নিয়ে অধীর অপেক্ষায়। আবিশাল জন হতে উঠে এসো কর্মযোগী বীর অপেক্ষায়। আমাদের মধ্যে উপস্থিত আছেন মতুয়া বলিষ্ঠ ব্যক্তিবর্গ। তাদেরকে আমি একে একে মঞ্চে তাদের উপস্থাপনা করতে বলবো। প্রথমেই বলবো বিষ্ণুপদ বালা মহাশয়, আপনি মঞ্চে আসবেন।
প্রথমে আমি বিষ্ণুপদ বিশ্বাস মহাশয়কে, বালা মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য বলছি। জয়ন্ত মাঝি,